আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চলছে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের প্রস্তুতিও। গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য। সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তে। প্রধানের বিদায়ী সাক্ষাৎ, নির্বাচনকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। অন্তর্ভুক্তিমূলক হয়েছে নির্বাচন, মূল্যায়ন টিআইবির। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঠেকানো গেছে জাল ভোটের অপচেষ্টা, ব্যয়সীমা মানেননি প্রার্থীরা। চেষ্টা করেছে থাকার জন্য সেটি বলা যায়। নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তদন্তে পুলিশের উদ্যোগে থানায় ডায়েরি। ভুক্তভোগী দাবি করা নারীর সুরক্ষায় হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি। ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষ। আমি ভিডিও করছি, তার মানে এলো উনি যে আমারে টাকা চাইছে এটার প্রমাণ রাখার জন্য। 30-40 হাজার টাকা কেন চাইছে? খারিজ করতে এত টাকা লাগায় না, সরকারি ফিতে এত টাকা না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য।
যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও, তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে ৭৯.৪৬% সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানিয়েছে অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের 236 জন সংসদ সদস্য কোটিপতি এবং 13 জন শত কোটিপতি। রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 75% জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত 40% কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা 44,24,000 টাকা, অথচ প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন 1,19,23,000 টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে 74,98,000 টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা। গবেষণায় দেখা যায় 99% প্রার্থী কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গও করেছে। 46.4% ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে, এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্নভাবে নির্বাচনে সক্রিয় ছিল বলে জানায় টিআইবি। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয় প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না ছিল সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে, তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি করেছে। পাশাপাশি নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশও। আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি বা জিডি করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, জেলা পুলিশের নমুনা সংগ্রহের চাহিদাপত্রের ভিত্তিতে ভুক্তভোগী নারীর পরীক্ষা নিরীক্ষার জন্য 3 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ তোলা নারী নিরাপত্তা দিতে একজন উপপরিদর্শকের নেতৃত্বে 2 নারী ও 3 পুরুষ কনস্টেবল দায়িত্ব পালন করছে।